ইরানের সঙ্গে অবশেষে শান্তি সমঝোতা করলেন ট্রাম্প। আমেরিকা একমত হলো শান্তি চুক্তির প্রাথমিক খসড়ায়। আর এতেই যুদ্ধবাজ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে কি কার্যত গুরুত্বহীন করে দিল ইরান? বিশ্বের ৮০০ কোটি মানুষের স্বস্তির নিঃশ্বাস কি পড়ল অবশেষে? পাকিস্তান এবং কাতারের মধ্যস্থতায় আমেরিকা এবং ইরান আগামী ১৯শে জুন সুইজারল্যান্ডের জেনিভায় এই ঐতিহাসিক শান্তি চুক্তিতে সই করতে চলেছে। বিশ্ব রাজনীতিতে এক নয়া মোড় কি আনতে পারবে এই ইসলামাবাদ সমঝোতা স্মারক? এই চুক্তি কি মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তির সুবাতাস আনবে, নাকি এটা কেবলই ৬০ দিনের এক খণ্ড যুদ্ধবিরতি হয়েই থাকবে? আন্তর্জাতিক ভূ রাজনীতির ৩ প্রধান স্তম্ভ, দ্য গার্ডিয়ান, দ্য সুফান সেন্টারের বুলেটিন ইন্টেল ব্রিফ এবং দ্য চ্যাথাম হাউসের চুলচেরা বিশ্লেষণ এবং আভ্যন্তরীণ সূত্র কি বলছে এই চুক্তি নিয়ে? ১৪ জুন সকালে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সমাজ মাধ্যম এক্সে এই চুক্তির খবর জানান। তিনি ঘোষণা করেন, ইসলামাবাদ এবং দোহার যৌথ কূটনৈতিক প্রচেষ্টায় আমেরিকা এবং ইরানের মধ্যে একটা চূড়ান্ত শান্তি চুক্তির রূপরেখা টেক্সট বা মৌ প্রস্তুত করা হয়েছে, যা সব ফ্রন্টে আগামী সামরিক অভিযানের স্থায়ী অবসান ঘটাবে। এরপরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ৮০তম জন্মদিনে ট্রুথ সোশ্যালে ঘোষণা করেন, ইরানের সাথে চুক্তি সম্পন্ন হয়েছে, আমি হরমুজ প্রণালী সম্পূর্ণ উন্মুক্ত করার এবং মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়ার নির্দেশ দিয়েছি। বিশ্বের জাহাজগুলো ইঞ্জিন চালু করো, তেল বইতে দাও। ট্রাম্প মুখে এতদিন বিশ্ববাসীকে বোঝাতে চাইছিলেন যে তিনি ইরানকে ধ্বংস করে দিয়েছেন, বাকিটুকু করা তার বাঁয়ে হাতকা খেল। আর আজ বাস্তব একেবারে চোখের সামনে এসে গেল। আর আশ্চর্যের ব্যাপার, এতে বড্ড খুশি ট্রাম্প। এর মধ্যেই আমেরিকা জিতেছে বলে পোঁ ধরেছে তার সাঙ্গপাঙ্গরা। আশা করা যায় এই দাবি ক্রমশ ঘন্টায় ঘন্টায় বাড়তে থাকবে। বাস্তবটা হলো, আমেরিকাকে কৌশলগতভাবে পিছু হটতে বা নতি স্বীকার করতে বাধ্য করল ইরান। কারণ যে কারণে এই যুদ্ধ শুরু করেছিলেন ট্রাম্প, সেই ইরানের পরমাণু কর্মসূচি পুরোপুরি ধ্বংস না করেই এখন তিনি চুক্তিতে সই করছেন। প্রথম থেকেই তিনি বলছিলেন যে তিনি ইরানের শাসন ক্ষমতাও বদলে দেবেন। সেটাও তার মুখের কথাই রয়ে গেল। তিনি কি খোয়ালেন, আর উল্টো দিকে ইরান কি আদায় করতে পারল? আর ভারতের এতে কতটা লাভ, কতটা ক্ষতি হলো, আর কতটা লাভ করলো চীন? আজকের এই এপিসোডে এই শান্তি চুক্তির মৌ নিয়ে বিদেশের বিভিন্ন সংবাদ মাধ্যম এবং বিশ্লেষকদের ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরব। ভিডিওটি পুরোটা দেখে ভালো লাগলে লাইক ও শেয়ার এবং হাইপ করার মতো ছোট্ট কাজটি করার অনুরোধ রইল। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। মধ্যপ্রাচ্যের যুদ্ধের আপাতত অবসান হলো, আর তার আভাস পেতেই গোটা বিশ্বের শেয়ার বাজারও ঊর্ধ্বমুখী হলো। আন্তর্জাতিক বাজারে কাঁচা তেলের দামও এখন হুড়হুড় করে পড়তে শুরু করেছে। কি আছে এই চুক্তির খসড়ায়? এর একটা সংক্ষিপ্ত বয়ান পাওয়া গেছে। প্রথমে সেগুলো জানাই। ১. নৌ অবরোধ প্রত্যাহার। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপর থেকে নৌ অবরোধ তুলে নেওয়ার কথা ঘোষণা করেছে। ফলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বাণিজ্য এবং নৌ চলাচলের জন্য সম্পূর্ণ উন্মুক্ত করা হয়েছে। ২. নিষেধাজ্ঞা শিথিল। ইরানের তেল এবং পেট্রোকেমিক্যাল পণ্যের উপর আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তবে পূর্ণাঙ্গ জ্বালানি বাণিজ্যের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আগামী ৬০ দিনের আলোচনার উপর নির্ভর করছে। ৩. একই সঙ্গে বিভিন্ন দেশে ইরানের বাজেয়াপ্ত করে রাখা কোটি কোটি ডলার এবার তারা ফিরে পাবে। অর্থাৎ লাভের পুরো পাল্লাটাই ইরানের দিকে। আর সেই সঙ্গে স্বস্তি গোটা বিশ্বের। বিশ্ব জুড়ে চলা মারাত্মক অর্থনৈতিক বিপর্যয় এবং তেলের সাপ্লাই চেনের সংকট কাটাতে এই চুক্তি অবশ্যই বড় ভূমিকা রাখবে। আর এতে বড় লাভ তুলল কিন্তু চীন। বিশেষজ্ঞরা বলছেন এটা আসলে একটা অর্থনৈতিক সংকেত। কারণটা কি? কারণ হলো, এতে চীন হয়ে উঠল আরও শক্তিধর। তাদের তেলের যোগান আবার আগের মতোই অক্ষুণ্ণ থাকলো, আর উল্টো দিকে আমেরিকা হলো আরও দুর্বল। এই চুক্তির পর সামনে আসছে ভূ রাজনীতির নানা খবর, সেগুলো একটু বলে নিই। যেমন বিশ্বের ৮০০ কোটি মানুষ যে অনিশ্চয়তায় ভুগছিলেন, তার অবসানের পেছনে রয়েছে কে বা কারা। এসব ক্ষেত্রে সবকিছুই পুরোপুরি সামনে আসে না।
পৃথিবীর বিভিন্ন কূটনৈতিক থিঙ্ক ট্যাঙ্ক তাদের মতো করে বিশ্লেষণ করে পুরো ঘটনাটিকে। বিশ্ববিখ্যাত থিঙ্ক ট্যাঙ্ক চ্যাথাম হাউসের কথা আমি আপনাদের আগেই জানিয়েছি। তারা পাকিস্তান নিয়ে যা লিখেছে তার সোজা অর্থ হলো পাকিস্তান খলনায়ক থেকে কি এই চুক্তির নেপথ্য নায়ক হয়ে গেল? পাকিস্তান এবং কাতারের পর্দার আড়ালের 21 ঘন্টা ম্যারাথন কূটনীতি কি বাঘে গরুকে এক ঘাটে বসালো? কিন্তু তাদের নেপথ্যেও কি রয়েছে আরো 2 বড় শক্তির আশীর্বাদ? এত বড় একটা ঘটনা ঘটলো আর সেখানে চীন বা রাশিয়া থাকবে না, তা কি কখনো হয়? আর এই চুক্তিতে ইসরায়েল কেন একেবারে রেগে কাই? তারা জানিয়ে দিয়েছে তাদের আপত্তি মূলত খসড়ায় লেবানন নিয়ে যে শান্তির কথা লেখা রয়েছে সেটা নিয়েই। এবার এ নিয়ে বিশ্বের বড় থিঙ্ক ট্যাঙ্কগুলো কে কি ভাবছে সেটা এক ঝলক দেখে নেওয়া যাক, আর তাতে ভারতের কথাও কিভাবে উঠছে সেটাও একটু খতিয়ে দেখা যাক। পরে আসবো ইরানের বিষয়। বিখ্যাত থিঙ্ক ট্যাঙ্ক চ্যাথাম হাউস এই চুক্তির একটা দীর্ঘমেয়াদী এবং স্ট্র্যাটেজিক বিশ্লেষণ করেছে। তারা লিখেছে এই চুক্তি ভারতের জন্য একটা ডাবল জট সোর্ড বা দুদিক ধারওয়ালা তরোয়ার। কিন্তু মোদির ভারত ইতিমধ্যেই ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়েছে, ফলে চাবাহার নিয়ে কি হবে তা নিয়ে কোনো শেষ কথা কিন্তু বলা যাচ্ছে না। চ্যাথাম হাউসের বিশ্লেষণ, এই চুক্তিতে ভারতের জন্য সবচেয়ে বড় স্বস্তি হলো হরমুজ প্রণালী খুলে দেওয়া। এর ফলে ভারতের বাণিজ্য পথ এবং ইরানের চাবাহার বন্দর নিয়ে দিল্লির যে দীর্ঘমেয়াদী বিনিয়োগের ঝুঁকি তা অনেকটাই কেটে যাবে। তেলের দাম কমলে ভারতের অর্থনীতিও বড় ধরনের স্বস্তি পাবে। কিন্তু শুধুই কি তাই, ভারতের আভ্যন্তরীণ রাজনীতিও তো এখন এই প্রশ্নটাই তুলছে। কংগ্রেসের মুখপাত্র জয়রাম রমেশ মোদী সরকারের সমালোচনা করে বলেছেন, পশ্চিম এশিয়ায় ভারতের দীর্ঘদিনের প্রতিশ্রুতি এবং মানবিক দিক বিবেচনা করে ভারতের আরও ভারসাম্য নীতি নেওয়া উচিত ছিল। প্রধানমন্ত্রীর ইসরায়েলের প্রতি নিঃশর্ত সমর্থন ভারতের জাতীয় স্বার্থের পক্ষে সঠিক ভারসাম্য বজায় রাখতে ব্যর্থ হয়েছে। রমেশ বলছেন, হরমুজ প্রণালী খুলে দেওয়া নিশ্চিতভাবেই ভারতের জন্য বড় স্বস্তির খবর, কিন্তু এর অর্থ এই নয় যে ভারতের অর্থনীতি যে কাঠামোগত সমস্যার মুখোমুখি হয়েছিল তাই চুক্তির মাধ্যমে রাতারাতি দূর হয়ে যাবে। কারণ ভারতের অর্থনৈতিক সংকট এই যুদ্ধ শুরু হওয়ার অনেক আগে থেকেই চলছে। তবে পাকিস্তান যে বিশ্ব রাজনীতিতে এক লাফে অনেকটা এগিয়ে গেল তা নিয়ে সংশয় নেই কোনো পক্ষেরও। এর বড় কারণ, বিশ্ব এতদিন যে দেশটিকে সন্ত্রাসবাদের আঁতুড়ঘর বলে জানত, আজ তারা শান্তি চুক্তির মূল ভূমিকায় নিজেদের প্রতিষ্ঠিত করেছে। চ্যাথাম হাউস লিখেছে, ভারতের জন্য এটাই চিন্তার কারণ, কারণ এই চুক্তির প্রধান খলনায়ক থেকে নায়ক হয়ে উঠেছে পাকিস্তান। পাকিস্তান যেভাবে চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সমন্বয়ে এই মধ্যস্থতা সফলভাবে করল, তাতে ওয়াশিংটনের কাছে ইসলামাবাদের কৌশলগত গুরুত্ব আরও বৃদ্ধি পাবে, আর এটাই নয়াদিল্লির কাছে বড় অস্বস্তির কারণ হতে পারে। প্রায় একই রকম কথা বলেছেন জয়রাম রমেশ। আজ থেকে 18 বছর আগের একটা কথা মনে করিয়ে দিয়েছেন তিনি। রমেশের কথায় 2008 সালের মুম্বাই হামলার পর ভারত কূটনৈতিকভাবে পাকিস্তানকে বিশ্বমঞ্চে একঘরে করে ফেলেছিল, আর এই চুক্তিতে মধ্যস্থতা করার মাধ্যমে পাকিস্তান নতুন করে আঞ্চলিক এবং আন্তর্জাতিক প্রভাব ফিরে পেল। এর উপর পাকিস্তানের প্রতিরক্ষা ব্যবস্থায় চীনের গভীর অনুপ্রবেশ ভারতের পররাষ্ট্র নীতির জন্য একটা মারাত্মক ভূ রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি করছে। এবার আসি ইসরায়েলের কথায়। এই চুক্তির সবচেয়ে বড় দুর্বল জায়গা কিন্তু সেটা, আর এতে সবচেয়ে বড় খলনায়ক কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে ইসরায়েলের। দ্য গার্ডিয়ান তাদের বিশেষ প্রতিবেদনে ইসরায়েলের এই অবস্থানকেই বিশদভাবে তুলে ধরেছে। গার্ডিয়ানের কূটনৈতিক প্রতিবেদকের মতে, ওয়াশিংটন এবং তেহরান যখন করমর্দন করছে তখন ইসরায়েলের মন্ত্রিসভায় চলছে তীব্র ক্ষোভ আর হতাশা। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু স্পষ্ট ভাষায় জানিয়েছেন, আমেরিকার কোনো চুক্তির খসড়াই ইসরায়েলের হাত বাঁধতে পারবে না। এর মানে কি? মানে ইসরায়েল কি বলতে চাইছে, তারা যদি মনে করে এই চুক্তি তাদের নিরাপত্তা দিচ্ছে না, তবে তারা ট্রাম্পকে উপেক্ষা করে এককভাবে ইরানের উপর হামলা চালাতে পারে? মানে তারা ফের ইরানের নাতাঞ্জ বা ফোর্দো পরমাণু কেন্দ্রে বিমান হামলা করবে? আর তাহলে 60 দিনের এই একখণ্ড শান্তির মেঘ এক রাতেই কর্পূরের মতো উড়ে যেতে পারে। এবার আসবো ইরানের সব থেকে বড় লাভের প্রসঙ্গে।
আপাতত যে 14 দফার সমঝোতা স্মারকটি সামনে এসেছে তার মূল নির্যাস কিন্তু দুটি বড় বিষয় আটকে রয়েছে। সেটা হলো এনরিচড ইউরেনিয়াম এবং বিলিয়ন বিলিয়ন ডলার। চুক্তির পরে এনরিচড ইউরেনিয়াম নিয়ে ফের গবেষণায় বসতে পারেন ইরানের পরমাণু বিজ্ঞানীরা। ইরান বিভিন্ন দেশে তাদের তেল বিক্রি বাবদ কোটি কোটি ডলার ফেরত পেয়েই নতুন শক্তিতে আবির্ভূত হবে। দীর্ঘ অবরোধের ফলে তাদের বিজ্ঞান চর্চা যে আটকে যায়নি, এই যুদ্ধেই তার প্রমাণ পাওয়া গেছে। চীন বা রাশিয়ার সাহায্য পাওয়ার মতো বৈজ্ঞানিক কাঠামো তাদের তৈরিই ছিল। এবার তারা নিজেরাই এই টাকাতে পুরোপুরি শুরু করতে পারবে তাদের গবেষণার কাজ, আর তাতে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হবে ইরান। ভূরাজনৈতিক বিশ্লেষকরা এইখানেই ট্রাম্পের আসল পরাজয়টি দেখছেন। অনেকেই বলছেন এই চুক্তি নিয়ে তিনি খুবই তড়িঘড়ি করেছেন। দ্য সুফান সেন্টার তাদের ইন্টেল ব্রিফে ট্রাম্পের আসল মনস্তত্ত্বটি ব্যাখ্যা করেছে। সুফান সেন্টারের মতে এটা ট্রাম্পের কোনো মতাদর্শের পরিবর্তন নয়, বরং খাঁটি ব্যবসায়িক এবং রাজনৈতিক ক্যালকুলেশন বা হিসাব। কীরকম? আগামী নভেম্বর মাসে আমেরিকার মধ্যবর্তী নির্বাচন। 3 মাসের এই যুদ্ধে তেলের দাম বিশ্ববাজারে আকাশচুম্বী হয়েছিল, যা মার্কিন অর্থনীতিকে একেবারে কোণঠাসা করে ফেলে। মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভসও গত সপ্তাহে এই যুদ্ধ বন্ধের জন্যই ভোট দেয়। ফলে ট্রাম্প বুঝতে পেরেছিলেন যুদ্ধ দীর্ঘায়িত হলে নির্বাচনে তার ভরাডুবি নিশ্চিত, এবং ও দেশের বিভিন্ন সমীক্ষাও সেই একই কথা বলছিল। সুফান সেন্টার বলছে ট্রাম্প এখন প্রচার করছেন যে এই চুক্তি ওবামা 2015 সালের চুক্তির চেয়েও কঠোর, এবং তিনি ইরানকে সম্পূর্ণ হাঁটু গেড়ে বসতে বাধ্য করেছেন। আর ওবামা বলেছেন চুক্তিতে নতুন করে কিছুই আনতে পারেননি ট্রাম্প। কিন্তু বাস্তবে ইরানের মূল পরিকাঠামো অক্ষত রেখেই ট্রাম্পকে যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ বেছে নিতে হয়েছে। ইরানের কট্টরপন্থীরা একে আমেরিকার আত্মসমর্পণ বা নতি স্বীকার হিসেবেই দিনটাকে উদযাপন করছেন। মানে সোজা কথায় খেলা শুরু করেছিলেন ট্রাম্প, আর সেটা শেষ করলো ইরান। আর সেই জন্যেই কি ইরানে এখন খুশির হওয়া? আর পাগলা জগাই বাইরে যতই আমি জিতেছি বলে বাগাড়ম্বর করুন না কেন, আসলে গোটা বিশ্ব এখন বুঝতে পারছে আসল সত্যটা কি। এ বিষয়ে আপনার মতামত অবশ্যই জানান কমেন্ট বক্সে। জয় হিন্দ, সত্যমেব জয়তে। স্বাধীন সাংবাদিকতার পাশে দাঁড়াতে এবং আমার প্রতিটি ভিডিও সবার আগে পেতে মাসে মাত্র 59 টাকা দিয়ে চ্যানেলের মেম্বারশিপ নিতে পারেন। চ্যানেলটি খুলে জয়েন শব্দটিতে ক্লিক করে যে কোনো দেশ থেকেই খুব সহজেই এ কাজ করা যায়। চ্যানেলটি ভালো না লাগলে সহজে মেম্বারশিপ ছেড়েও দিতে পারবেন। যারা এর মধ্যেই মেম্বারশিপ নিয়েছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আপনাদের জন্য আলাদা করে ভিডিও তৈরির কাজও খুব শীঘ্রই শুরু করা হবে।